আহ, ধন্যবাদ মনিরা ইয়াসমিনকে। উনি আসলে একরকম ভাবে ওনার স্মৃতিচারণের মধ্যে দিয়ে আসলে কাজী মশিউর রহমান আসলে কিরকম শিক্ষক ছিলেন এবং ওনার চিন্তার জায়গাগুলো কেমন ছিল সেই ব্যাপারগুলো আসলে একরকম ভাবে স্পষ্ট করে তুলেছেন আমাদের জন্য। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আহ রাজীব ভাই যদি বেঁচে থাকতেন হয়তো আমরা ওনার কাছ থেকে পূর্ণাঙ্গ কোনো কাজ পেতাম, হয়তো পূর্ণাঙ্গ কোনো বই বা লেখা। কিন্তু উনি বেশ মানে কাজ শেষ করার আগে আসলে মারা যান। তো সেটা সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। এখন একরকম ভাবে আমরা ওনার চিন্তা সম্পর্কে একরকম ভাবে জানতে পারি ওনার শিক্ষার্থী এবং সহকর্মীদের নানা ধরনের স্মৃতিচারণের মধ্য দিয়ে। আর মনিরা ইয়াসমিন একটু আগেই বলছিলেন যে আসলে উনি আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক সম্পর্কের জায়গাগুলোকে নতুন ভাবে দেখার চেষ্টা করেছেন, যে একরকম ভাবে শিক্ষার্থীকে জুনিয়র স্কলার এবং শিক্ষককে হচ্ছে সিনিয়র স্কলার, মানে ওনারা একই লাইনে আছেন। তো যেটাকে আমরা অনেকেই বলি যে উত্তর সাধক এবং পূর্ব সাধক, যে শিক্ষার্থী শিক্ষক এর মধ্যে যে ক্ষমতা সম্পর্কের জায়গাটা থাকে সেটা ভেঙে দিয়ে আসলে একই কাতারে নিয়ে আসা, যার মাধ্যমে আসলে জ্ঞান চর্চাটা এগিয়ে যায়। তো এই বিষয়ে আসলে আমরা কাজী মশিউর রহমানের বেশ কিছু লেখা পাই বিশ্ববিদ্যালয় সংস্কার এবং বিশ্ববিদ্যালয় স্বায়ত্ত শাসন এই সমস্ত বিষয় নিয়ে। হয়তো সামনে কখনো আসলে ওনার এই লেখাগুলো নিয়ে একটা সংকলিত বই করা যাবে। তো সেই বিষয়ে আসলে উনার আমি দ্বিতীয়ত, আচ্ছা আমার কথা মনে হয় আরেকটু জোরে বলা একটু দরকার তো। একটু কম আসছে, হ্যাঁ, শব্দটা একটু কম আসছে ভাই। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন বেশ পরিষ্কার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে মানে এবার আমি ডাকবো আহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শহীদুল ইসলাম স্যারকে। স্যার যদি দয়া করে অনেক বক্তব্য ধন্যবাদ। শেষ করেন। হ্যাঁ, তানভীর, অনেক ধন্যবাদ। উপস্থিত সবাইকে আমার এই শুভরাত্রি জানাচ্ছি। সেই সাথে আজকে আপনারা যে সবাই মিলে মশিউর রহমানের স্মৃতিকে ধরে রাখার যে একটা প্রচেষ্টা করছেন, এটা আমার খুব ভালো লাগলো। আমি আসলে আহ অন্যদিন গোপালগঞ্জে যাইনি। তার আগে মানে 2013 সালে যখন গেলাম, কিভাবে গেলাম সেটা মানে আমাদের সঙ্গে আহ, গিয়ে দিলীপ কুমার নাথ ছিল। আহ, আমরা ঘনিষ্ঠভাবে ওই উঠলাম একই ইয়েতে। কিন্তু এই আস্তে আস্তে সবার সঙ্গে যখন পরিচিত হলো, খুব অল্প কয়েকজন লেকচারার ছিলেন সেখানে। তার মধ্যে ধীরে 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 যা হয় আর কি, মানে অনেকেই, প্রত্যেকের সঙ্গেই আমার কোনো মানে কোনো রাজনীতি দলাদলি বা এইসবের মধ্যে না। আমি তো ওই মানে কোনো ডিপার্টমেন্টের শিক্ষক হয়ে যাইনি। ফলে আমার সব ডিপার্টমেন্টের সব যারা শিক্ষক ছাত্র সবাই আমার কাছে আসতো এবং নানান রকম গল্প হতো। হ্যাঁ, তো এর মধ্যে থেকেই মানে প্রত্যেকেই তার মানে তার নিজের স্বরূপটা, নিজের যে মানে চরিত্রটা বা নিজের চিন্তাধারাটা প্রত্যেকেই নিজে নিজেই তুলে ধরে তাদের কথাবার্তা, তাদের কাজকর্ম দিয়ে। সেখান থেকে চিনে নেওয়া যায় যে এই ছেলেটি কিরকম, ওই অমুক এমন ইত্যাদি। সেখানে মনিরা ইয়াসমিন আমার মানে আমি যতক্ষণ থাকবো, আমি এই তার ডাইরেক্ট ছাত্র ছাত্রীর সঙ্গে তাদের কথাগুলো আমি শুনবো। এই এই জন্যে যে আমি মাত্র 2 বছর ছিলাম এবং আহ, আহ, সে দেখতাম যে সে খুব ছোটখাটো ব্যাপারগুলো তার চোখ এড়িয়ে যেত না। এই অনেক জায়গায় আমি মানে অনেক প্রমাণ পেয়েছি যে তার চিন্তাধারা তো এখানে সব মানে আপনারা যারা এটার সঙ্গে আছেন তারা তার ঘনিষ্ঠজন, সেটা বুঝতে পারেন। কিন্তু আমি মানে খুব ছোটখাটো ঘটনা আমার চোখের সামনে মানে এইগুলো কি হয়, যেরকম আমি একটা এক্সাম্পল দিই। আমার আমরা যখন ওখানে একটা বাসা নিলাম, বাড়ি ভাড়া করলাম, তখন রেগুলার যারা যেত তার মধ্যে হাবিব, এরা সুকান্ত, ওরা সব ওই আশেপাশে থাকতো। প্রায় আমাকে সবাই
মানে আমাদের দুইজন থাকতাম পুরোপুরি। হুম, তো রাতের খাবার রাখতো, নিয়ে যেত, এই করতো। তো মশিউর রহমান দেখতাম যখনই আসতো তখনই ওই আসার সময় অন্য জায়গা থেকে একটা হয়তো একটা গোলাপ ফুল কিংবা একটা রজনীগন্ধার একটা স্টিক, হ্যাঁ, একটা বা দুটো স্টিক নিয়ে আসতো। কারণ দেখতো যে আমার ওয়াইফ অত্যন্ত ফুলের ভক্ত। সে যেখানেই যেত সব বাড়িতে ফুল নিয়ে যেত। তার বাড়িতে সবসময় ফুল থাকতো, এখনো আমার বাড়ি। এই যে এক্সাম্পল দিলাম, মানে ওর এইসব ছোট্টখাটো জিনিস, হাড়ি যে গুরু গম্ভীর গিয়ে চিন্তা, সেটা না। ছোটখাটো ব্যাপারগুলো। তো আমি একদিন যখন চুল কাটছিলাম, একটা ভাঙা একটা ইয়ে এক দোকানে, তখন আমাকে দেখে নেমে আসলো, স্যার আপনি এখানে চুল কাটছেন? বলল, কেন? বলল, স্যার ঢাকাতেই তো কাটতে পারেন। আমি বললাম, "হ্যাঁ, আপনি এখানে কাটার অসুবিধা কি?" মানে এই যে জিনিসগুলো মানে তার আমি দেখেছি। আর মানে আমি যে ইনস্টিটিউট করার জন্য গেলাম সেখানে আহ, সেটা মাল্টি ডিসিপ্লিনারি একটা ইনস্টিটিউট। অনেকটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএস এর মতো। কোনো বিষয় ভিত্তিক না। যেরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যখন আইইআর করলাম, শিক্ষা গবেষণা, সেটা একটা শিক্ষার বিষয় ছিল। এটা এটা মানে মানে ইনস্টিটিউট অফ লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশের স্টাডি। বাংলাদেশের স্টাডিজ বলতে তো একটা বিরাট কিছু ব্যাপার। সেখানে ইংরাজি সাহিত্য, বাংলা সাহিত্য সবই, সবাই সেখানে, গান বাজনা সবই আসে, ফিলোসফি আসে, সাইকোলজি সবই আসে। তো আমাকে, আমি যে কয়জনের সঙ্গে আমি এইসব বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি, তারা, তার মধ্যে সবচেয়ে বেশি আমাকে হেল্প করেছে মশিউর হাবিব, সুকান্ত, এই মানে এই নাম করতে গেলে এটা। আর মানে ট্রিপল এইর একটি ছেলে ছিল, ও কখনো সামনে আসতো না, কিন্তু ওর ওর চিন্তাধারা ইত্যাদিগুলো সে আমার কাছে রাতে আসতো। হ্যাঁ। তো আহ, আহ, আলমগীর নামে এক ছেলে, এখন তোরা বাইরে থাকে। তো তার তার ওয়াইফের নাম নাহিদ। নাহিদের ওকে নিয়ে আসতো আমার বাসায়, অনেক গল্প করতো, অনেক কিছু, মানে অনেক প্রশ্ন নিয়ে আসতো। তো ও সেও বলতো যে মশিউর ভাই, মানে আমাদের মানে ও কিন্তু কিন্তু মশিউররা বুঝতে পারতো, কিন্তু ও আলমগীর অতটা তাদের সঙ্গে খাওয়ার সঙ্গে মিশতো না, মানে একটু দূরে দূরে। তো এখন আমি তার চিন্তার বিষয়গুলোতে আমি বলি, মানে আমি লিখেওছি, মানে আহ, সে মানে যা লিখতো পেপারে দিত, ইয়ে ডেলি স্টারে দিত, একটা লেখা আমাকে একদিন দিল, সেটা আমি লিখেছি। যে আমি বললাম যে খুব ভালো হয়েছে, তুমি এটা পাঠিয়ে দাও। তা ছাপা হলো। হ্যাঁ, ছাপা হওয়ার পরে মানে মানে সেটা একটা মানে মানে আমার অভূতপূর্ব। আমি ওরকম আমার লাইফে মানে এরকম যারা লেখে পেপারে, তাদের কিছু কিছু ঘটনা ঘটে যে মানে, কিন্তু এটা একদম অন্যরকম একটা ব্যাপার ঘটেছিল। সেটা হচ্ছে কোন একটা এক্স আর্মি অফিসার তাকে ফোন করেছিল ওইটা লেখার পর। হ্যাঁ, বরাবর সেটা পেয়ে আর্মি অফিসারের পিএ বা পিএস বা কেউ আছে, বললো যে আগামীকাল আপনার সঙ্গে কথা বলছে। তখন সে ভয় পেয়ে গেছিল। বলে এই লেখাটা স্যার আমি বললাম ভয়ের কিছু নাই। পরে দেখা গেল যে সত্যি ওই ভদ্রলোক তাকে ওই লেখাটার জন্য খুব প্রশংসা করে। তখন আমি বললাম তুমি এটা বাংলায় লেখো, বাংলায় করে সমকাল ছাপতে, তারপর সমকাল ছাপ। তো আমার কথা যে ওই যে মেয়েটি যে বললো, মানে শিক্ষক, আমি নিজে যে একজন শিক্ষক ছিলাম এক বিশ্ববিদ্যালয়ে, আমার মানে ডিপার্টমেন্টে বা মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা, এটা শিক্ষকের। শিক্ষক কিন্তু আমি মনে করি শিক্ষক ক্লাসে শেখানোর জন্য যায় না। আমি যেটা সবসময় আমি জানি, যেটা বা বা ছেলেদের মেয়েদের মধ্যে প্রশ্ন প্রশ্ন সৃষ্টি করাটাই হচ্ছে, আমি মনে করি একজন শিক্ষকের মস্ত বড় কাজ। আর এটা যত একজন শিক্ষক তার কথার মাধ্যমে, তার পড়ানোর মাধ্যমে, এখন আমি সায়েন্সের ছাত্র, আমার এখানে প্রশ্ন তৈরি করা খুব মানে অসুবিধা, সায়েন্সের মানে ভিতরে থেকে মানে কোনো কিছু করা যায় না। এই কিন্তু তার মধ্যেও আসে। এইটা নিয়ে আমি মানে দীর্ঘদিন মুর্শিদের সঙ্গে আলাপ করি, হাবিবের সঙ্গে আলাপ করি, সুকান্তর সঙ্গে আলাপ করি। আর দিলীপ নাথ তো আছেই,
দিলীপ তো মানে আমি তো মনে করি যে ওয়ান অফ দ্য মানে ওই দিলীপ গিয়েছিল বলেই অন্তত সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টটা এত সুন্দরভাবে পরিচালিত আছে। তো আমাকে একদিন যে প্রশ্ন করলো যে স্যার, বাংলাদেশে যারা, আপনি তো বিজ্ঞানের ছাত্র, আপনি বিজ্ঞানের ফিলোসফি অফ সায়েন্সের উপরে বইও লিখেছেন, তো সে বইটা সে করেছে বলে আপনি বলেন আমাদের দেশে বিজ্ঞান যারা পড়ে তারা কেন অন্ধকার আছে? তারা তারা কেন মানে এই আলো দিয়ে দেখে না? আমরা বলি যে বিজ্ঞান পড়লে বিজ্ঞান মনস্ক হয়। তো আপনি বললো যে আপনার লেখাটা পড়েই আমি দেখলাম যে আপনার এই মানে বইয়ের প্রথমে যে আপনি এশিয়াটিক সোসাইটির যে লেখাটা পড়েছিলেন সেটা দিয়েছেন। তো এটা তাই বলুন, দেখো বিজ্ঞান এটা এমন একটা বিষয়, এটা সমাজ মানে বিজ্ঞান সমাজের বাইরে না, হ্যাঁ, রাষ্ট্রের বাইরে না। সমাজ মানে আমি রাষ্ট্রকে এই জন্য আমি ইম্পর্টেন্স দেবো যে মানে যা কিছু করে কিন্তু রাষ্ট্রই করে। মানে একজন ব্যক্তি এক ব্যক্তি বিশেষে করতে পারে, সে যার সামর্থ্য আছে সে কিছু কাজ করতে পারে, এটা করে, কিন্তু একটা সামগ্রিকভাবে কেন বিজ্ঞানটা আমাদের দেশে ছড়িয়ে পড়লো না বা তার তার ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারলাম না। এর কারণ আমি তার সঙ্গে আলাপ করেছি এবং এবং, সে আমাকে এক প্রশ্ন করতো, স্যার আপনি তো বিশ্ববিদ্যালয়ে কি করেছেন, আপনি যে আপনার স্যারেরা যে গবেষণা আপনি যে গবেষণা এগুলো আমাদের মানে এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেগুলো কি কাজে লাগে? এই প্রশ্নটা আমাকে শুনে অবাক হয়ে গেলাম যে এই প্রশ্নটা মানে সরাসরি করলো আমাকে। যে আমার টিচাররা আমাকে আমাদের যা পড়িয়েছেন বা তারা যে গবেষণা করে এসছেন, বিদেশ থেকে এসছেন, এসে দেশে ওই জ্ঞানটা তারা কোথায় কাজে লাগাবে? এই এই প্রশ্নটা আমাকে যখন করলো তখন বললো, তুমি তো আমার আমার যে প্রশ্ন নিয়ে আমি সারাক্ষণ ভাবছি তুমি সেই প্রশ্নটাই করছো। কেন আমাদের শিক্ষকরা বা আমাদের দেশে বিজ্ঞান কেন কাজে লাগছে না? আমাদের এইটা যদি রাষ্ট্রে এই সব মূলে কিন্তু ইকোনমি, একটা রাষ্ট্রের যে অর্থনৈতিক যে কাঠামো, সেই কাঠামোর উপরে নির্ভর করে যে একজন বিজ্ঞানীর কাছ থেকে রাষ্ট্র কি আশা করে। এটা আশা করবে তখনই আমাদের অর্থনীতি যদি ডিমান্ড করে। এখন আমাদের মুশকিল হয়ে গেছে, আমাদের স্বনির্ভর অর্থনীতি পাকিস্তান হওয়ার পর থেকেই আমাদের অর্থনীতি পরনির্ভরশীল একটা অর্থনীতির মধ্যে আমরা পড়েছি। আমরা সবকিছু আমরা সবকিছু বাইরের জিনিস ব্যবহার করি। হ্যাঁ, আমরা কেউ মানে নিজের দেশে তৈরি করার চেষ্টা করি না। সেই জন্যে আমি যে আহ, বললাম যে দেখো, আমি তখন মানে ৭১ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি যে ডিপার্টমেন্ট ছিলাম কয়েক কয়েক মাসের জন্য, সেখানে আমি দুটো মানে দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দুটো চিঠি মানে আমাকে মানে সব ডিপার্টমেন্টে পাঠিয়েছিল সায়েন্স ডিপার্টমেন্টে, যে দুটো কাজ করার জন্য। একটা হচ্ছে মানে কয়লা থেকে বেঞ্জিন তৈরি করবার কোনো প্রক্রিয়া আরো সহজতর, অল্প খরচে বেঞ্জিন তৈরি করা যায়, এই প্রসেস নিয়ে কেউ যদি কাজ করতে চায় তাহলে ভারত সরকার তার সমস্ত খরচ দিয়ে আছে। এই চিঠিটা আমি দেখে আমি সই করি। তাহলে তার মানে ভারত সরকার জানে যে ভারত সরকারের প্রয়োজন আছে যে কয়লা থেকে বেঞ্জিন তৈরি করবার প্রক্রিয়া আছে ওখানে। এই ইন্ডিয়াতে কয়লা থেকে বেঞ্জিন তৈরি হয়, কিন্তু আরো এই যে সহজ পন্থায় কি করা যায়। তার মানে এটা রাষ্ট্র রাষ্ট্রের দাবি, এটা এটা আমাদের কাছে পাঠাতো। আর একটা আমার মনে হয় যে ১৯৬৭-৬৮ সাল থেকেই আহ, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তারা একটা বিদেশ থেকে একটা ওয়ান প্যান একটা ইয়ে তুলা দণ্ড একটা ইয়ে মানে আনার মানে ইলেকট্রনিক একটা তুলা আনার জন্য ইয়ে দিয়েছিল। কিন্তু ভারত সরকার এর আগে বোধহয় আমার মনে হয় ৩-৪ এইটা নিয়ে ভারত সরকারের সঙ্গে ৩-৪ বছর ধরে তাদের দিয়ে তারা ভারত সরকার তাকে বলছে যে ভারতে যে ইয়ে প্যান তৈরি হয়, মাখন যন্ত্র তৈরি হয়, এইটার দিকে আপনি কাজ করেন না। এইটা নিয়ে মানে তার মানে এটা উল্লেখ করলাম এই জন্যে, সে ও
আমাদের কাছে কিন্তু এই 40 বছর আমরা মাস্টারি করতাম, এখন যারা মাস্টারি করছে সায়েন্স ডিপার্টমেন্টে, তারা কেউ বলুক তো ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি যে সরকার থেকে তাদের কাছে কোনো ডিমান্ড, কোনো চিঠি গেছে কি? আমি 40 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে আমি পড়াতাম, কিন্তু কোনো এমন কোনো চিঠি যায়নি, আমি পাইনি যে সরকার আমাদের কাছে এটা ডিমান্ড। হ্যাঁ, কি বলে গবেষণা করো, গবেষণা করলে পেপার করো, পেপার করলে আমার পরীক্ষা আমার উন্নতি হবে, এটা কিন্তু আমার দেশের উপকারে লাগবে এরকম কোনো আমার পাই। আমার আমার টিচার যারা, যাদের আন্ডারে আমি কাজ করি, তাদেরও একই ব্যাপার। তারা বিদেশ থেকে যে বিষয় দিয়ে পিএইচডি করে আসছে, এখানে এসে সেই বিষয়টাই একটু এদিক সেদিক করে সেই বিষয়গুলো নিয়ে কাজ। তো আমি মশিউরকে বললাম, দেখো মশিউর, তুমি ও তার পড়াশোনার বহর দেখে আমি তার সেই প্রফেট বই ইয়ে লেখা যে তার কমপ্লিট ওয়ার্কটা আমি সে তার লাইব্রেরিতে আমি দেখলাম, তার ঘরে যখন গেলাম, প্রায় যেতাম তার ঘরে বসতাম, তো দেখতাম যে ওইটা আমি ওখানে ওইটা নিয়ে এসে আমি এই যে প্রায় বছর আমার কাছে। তারপরে আমি আমার শিক্ষার উপরে সে আমার সব বইগুলো পড়েছে। ওই যে সাহিত্য শাসন নিয়ে যখন কথা উঠলো, এই একটু আগে ইয়ে তানভীর বললে যে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসন নিয়ে আমার একটা বই আছে, সে ওইটা আমার তখন আমি বলি, দেখো তোমরা যতই কি করো, তোমাদের এই গোপালগঞ্জ ইউনিভার্সিটি যে বা এই যে নতুন যেসব বিশ্ববিদ্যালয় হচ্ছে, মানে আহ, মানে এই 4টে বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে অন্য সব বিশ্ববিদ্যালয় একগুলোর দিকে তাকায় দেখো, যে এরা এই রাজশাহী 4টে বিশ্ববিদ্যালয় এক, যে 1973 সালে যে এইটা সাহিত্য শাসন, আর তোমাদের দিয়ে কোন জায়গায় সাহিত্য শাসন ঢুকবে, খালি দুটো দুটো ধারা দেখো, দুটো একটা সিন্ডিকেটের গঠনটা দেখো। হ্যাঁ, তোমাদের সিন্ডিকেট বলো আর তোমরা ইয়ে বলো, যাই নাম দাও, যেটা এক বিশ্ববিদ্যালয় প্রশাসনিক যে ইয়ে আর আরেকটা হচ্ছে কি, হচ্ছে চাকরির শর্ত, কন্ডিশন অফ ইয়ার, এই দুটো দেখলেই বুঝতে হবে যে কোথায়, তোমাদের আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আমি কপি নিয়ে গেলাম আর মসজিদকে দিলাম যে এটা পুরো দেখো, এটা পুরো কোথায় সবার, সে তখন পড়ে বললো, স্যার এটা তো আমাদের চাকরি যখন তখন কে দিতে পারে। হ্যাঁ, তখন একটি মেয়ে, নামটা আমি বলছি না, তো সবাই চেনো আর কি, সবাই আহ, তার সঙ্গে ভাইস চ্যান্সেলরের, সে খুব মেয়েটি এখনো আছে, আহ, যে খুব আহ, মুখর এবং খুব সাহসী। তো একদিন সে আমার কাছে থেকে দেখে বললো, তাই আমি তো, দেখো তুমি কিছু করতে পারছো না। তোমার এই যে একটি যে কথা লেখা আছে, ভাইস চ্যান্সেলর যদি মনে করেন যে কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার বা ইয়ে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করার ইয়ে মনে করেন, তাহলে উনি কি মনে করবেন না করবেন সেটা তোমার কিছু বলার নেই। কাজেই তোমার চাকরি যে কোনো চাকরি এই যে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাস্ত্র, ও এই জন্য আমাকে, আমি যখন চলে আসবো, ও তখন আমাকে একটা বই ঢাকা থেকে ফটোকপি করে দিয়ে আমাকে বইটা, বেনিকুকের একটা বই, যে বইটা খুবই মূল্যবান বই, আমার কাছে এখন আছে ফটোকপিটা, বলেছে এই বইটা আপনার, আমি আপনাকে ও আমার বাসায় এসে আমার লাইব্রেরি ঘেটে ঘেটে কিছু বইও নিয়ে গিয়েছিল আর কি আমার ইয়ে। তো আমি মনে করি যে শেষে আমি সবাইকে, দিলীপকেও বলতাম যে যে দেখো যে দিলীপ, এই এই মশিউর, ও এরকম ও যদি ও মানে আজ থেকে 10-15 বছর পরে সে বাংলাদেশে একজন প্রথম সারির একজন শিক্ষিত প্রগতিশীল মানুষ হিসাবে এটি মাত্র, এটা আমি আমার আমি বুঝতে পেরেছিলাম যে কয়েকজন ওখানে শিক্ষিত তাদের মধ্যে আছে, এবং সেই কোয়ালিটি তার পড়াশোনা। সে যখন ঢাকায় আসতো, তখন ওই লাইব্রেরি থেকে বই নিয়ে ওই রাস্তায় পড়তে পড়তে চলে আসতো। হ্যাঁ, পড়তে পড়তে, কারণ তখন তো এরকম ইয়ে ছিল না, কত কষ্ট করে আমি গেলাম, যাওয়া আসা করতাম, এই আর কি। তো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যেটা মেয়েটি বলতো যে ক্লাসে বক্তৃতা করা, আমাকে, আমার যেহেতু কোনো ডিপার্টমেন্টের টিচার ছিলাম না,
আমাকে মশিউর ও বলতো স্যার অমুক ডিপার্টমেন্টে আপনি একটা book করেন। ও কিন্তু অর্গানাইজটা সেই করতো এবং সেই করতো অনেক সময় ভাইস চ্যান্সেলরকে ডেকে নিয়ে আসতো। ভাইস চ্যান্সেলর যেহেতু আমার ছোট ভাইয়ের মতো, কাজেই ও আসতো। ও মানে আমি থাকাতে ও ওই ভাইস চ্যান্সেলরের সঙ্গে মানে ওদের যে একটা, ওরা কিন্তু ভাইস চ্যান্সেলর এদের পছন্দ করতো, মানে তখনকার ভাইস চ্যান্সেলর যিনি আমাকে নিয়ে গেছিলেন। হ্যাঁ, এই কয়েকজন যারা খুব মানে মানে স্বাধীন চেতা মানে শিক্ষক ছিল বা তখন ছিল, তারা তাদেরকে না কোনো উপাচার্যই পছন্দ করে না, কোনো প্রশাসনিক কখনো স্বাধীন চেতা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বাধীন চেতা মানুষগুলোকে পছন্দ করেন। এটা বরাবরই এটা সবসময় ঠিক, সেটা তাদেরও পছন্দ। কিন্তু ওই মাঝখানে আমি থাকাতে তারা একটু সুবিধা পেয়েছে, এই আর হাবিব বা এরা। যা হোক, আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা এখন আছে, যারা তার বন্ধু ছিল, হাবিব, সুকান্ত, তারপরে মেয়েগুলো ছিল, ওই নাম আমি তো মনে, তন্নি ছিল, মুক্তার ছিল, এরা তার সঙ্গে যে ঘনিষ্ঠতা, আমার বাড়িতে মানে তারা একদিন রাত সে 12টার সময় আমার দিয়ে বাড়িতে চলে আসতো, তার রান্না বান্না করে খাওয়ার জন্য। এইসব জিনিসগুলো খোলার থাকে এসে ই করতো। তো আমার মনে হয় যে মশিউরের কাজগুলো যেটুকুন কয়টা ওর সব লেখা আমি পড়িনি, আর ওদের লিখতো খুব মানে আমাকে বল কোথায় কি ছাপা হতো, ওই একটা লেখা সম্পর্কে আমাকে খুব বলেছিল। তো যদি লেখাগুলো জোগাড় করে বের করা যায় ওই একটা, তাহলে খুব ভালো হয় আমার মনে হয়। কারণ তার চিন্তার যে ধারাটা, সেই ধারাটা ওই যে ভলতেয়ারের ওই ইয়াসমিন যে ভলতেয়ারের ইয়েটা ছিল, কোটেশনটা কোট করলো, এই ভলতেয়ারের সেই কোটেশনের সেই সেই ফিলসফির মৃত্যু বহু আগেই ঘটে গেছে। হ্যাঁ, সেই সেই জন্যে একটা বইও আছে, আমি ইয়েকে বলেছিলাম, বোধহয় পেনসিলভেনিয়ার ইউনিভার্সিটি একটা তার বই আছে, যে ভলতেয়ার পাস্টারস নামে একটা বই আছে। ভলতেয়ারের দারুস সন্তান, গণতন্ত্রকে বলি। এখন গণতন্ত্র ভলতেয়ারের দারুস সন্তানের, এই কথাই মানে মশিউর ওই বইটা কোথায় ওরা তো আবার এইসব এগুলো এখনকার ছেলে মেয়ে, আপনারা তো পারেন এগুলো, আমি তো পারি না, সে বোধহয় বইটা নামিয়েছিল আমার মনে হয়। তো আমি আমি ব্যক্তিগত কথাগুলোই বললাম, আমি কোনো ফিলোসফিক্যাল বা ইয়ে করতে চিনি। তবে তার যারা আমার যে ইন্টারেস্টিং ঘটনাও ঘটেছে, আমার এই বিজ্ঞানের দর্শন করে কে কি বলেছে, এইগুলো সব আমার কাছে ছিল। তাতে আমি আমি জানতাম তাই এই কথাই তারা বলছে। তো যা হোক, আমি আবার ধন্যবাদ জানাই তান্ত্রিককে, জানাই সৈয়দ নিজার, যে কাজগুলো করতে আমি তার যে এরকম এই গ্রুপের মধ্যে মসজিদ ছিল, এটা একটা মানে আসলে মসজিদ থাকার মতো একটা ছেলে ছিল। আর তো আমার জন্য এটা গ্রেট লস। আমি মনে করি যে সৈয়দ নিজার বা আপনাদের যে এই ইয়েটা মসজিদকে সামনে রেখে একটা প্রগতিশীল ধারা, একটা চিন্তা ভাবনা, এগুলোকে একটা জায়গায় যদি সবাই আনা যায়, আমি মনে করি এটা মসজিদের প্রতি এর সবচেয়ে বড় শ্রদ্ধা। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এখানে দেখার জন্য। এবং আমি আরো কিছুক্ষণ বসবো, যারা এই তার ছাত্রছাত্রীরা যারা বক্তৃতা এখানে কথা বলবেন, আমি দেখতাম কেমন। থ্যাংক ইউ, অনেক অনেক। আহ, ধন্যবাদ শহীদুল ইসলাম স্যারকে। তো স্যার একটা কথা বলছিলেন আর কি, যে বিশ্ববিদ্যালয়ে আমরা যে গবেষণার কথা বলি, যে গবেষণার ক্ষেত্রে আসলে রাষ্ট্রের যে চাহিদা, বাংলাদেশে আসলে সেই চাহিদাটা নেই, ফলে হ্যাঁ, হচ্ছে যে আসলে আমাদের এখানে গবেষণারও ই হয় না। তো এইটা এই এটা ক্ষেত্রে আমি একটা, একটা একটা এই যে, তানভীর, আমি একটা কথা বলবো। হ্যাঁ স্যার, হ্যাঁ, একটা হ্যাঁ একটা স্যার, হ্যাঁ কথা স্যার, বলতে পারবো। হ্যাঁ, একটা কথা হচ্ছে জি হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ স্যার বলেন বলেন। স্যার, এই বলেন স্যার। আজকে শোনো আমি বলি, আমি মানে ওই যে ইয়ে কি বলে, আহ, ওই যে আমরা যে শেপ করি ইয়ে জার্মানির তৈরি ওই যে রেজার গুলো, হ্যাঁ, জিলেট, তো জিলেট হ্যাঁ, ব্লেড।
জিলেট জিলেট আমার ছেলে আজকে বললো যে আপু তোমার এই ও ও জিলেট ব্যবহার করে, আমিও জিলেট ব্যবহার করে ইয়েতে অনেক জিলেট নাকি যে যারা জিলেট আনতো এখন এখন ইন্ডিয়ায় তৈরি হয়, ইন্ডিয়ার গুলোই আনতো, এগুলো আসা বন্ধ করছে। তার মানে এরপরে বললো যে জিলেটের দাম এখন মানে বেড়ে যাবে, এখন চোরা পথে আসতে থাকবে। তার মানে এই যে জিলেট, এই জিলেটটা অরিজিনাল জার্মানি কোম্পানি। তারা এই জিলেটটা অস্ট্রেলিয়াতে তৈরি হয়, ভারতে তৈরি হয়, পৃথিবীর বিভিন্ন তৈরি। এই আমরা সেই 7 o'clock আমরা শুরু করেছিলাম, কিন্তু পাকিস্তানে কোনো ব্লেড, একটা ব্লেড তৈরি হয়েছিল, কেউ ব্যবহার করতাম না আমরা। হ্যাঁ, আমরা ওই বিদেশি ব্লেডই ব্যবহার করতাম, আমরা বিদেশি কারই ব্যবহার করতাম। এখনো বিদেশি কারই ব্যবহার, কিন্তু ভারত 85-এর আগ পর্যন্ত কিন্তু কেউ মানে এই বিদেশি কার সেখানে আমদানি করা যেত, ওই সব ওই অ্যাম্বাসেডার। সেই জন্য আমাদের বন্ধু বান্ধব অনেকে বলতো যে আমরা আমাদের রাস্তায় কত দামি দামি কার, আর ইন্ডিয়াতে ওরা ওই মানধাত্তা আমাদের অ্যাম্বাসেডার কি করছে, কিন্তু অ্যাম্বাসেডার ওদের নিজেদের তৈরি। আর আমরা যেটা মার্সিডিজ বেঞ্জ ব্যবহার করি, টয়োটা, এগুলো আমাদের না, এগুলো সব বিদেশ তৈরি। সেই জন্যই বলছিলাম যে আমাদের প্রয়োজন এখন রেজার্ভ প্লেট, যদি ওই ডিলেট প্লেট না পাওয়া যায় তাহলে এটা এখন প্রত্যেকটা সেলুনে ওই ডিলেট বেরি ব্যবহার করে। তার মানে এই যে একটা জিনিস আমাদের নাই। হ্যাঁ, আমি যখন কলকাতায় গেলাম তখন ওখানে গিয়ে কি বলে ও ঢাকেশ্বরী বস্ত্রালয়ের মালিক সুদর্শন সাহা, ওকে একটা আমি কেবলই তখন ঢাকায় আসছে উইলকিনসন শোর্ট নামে একটা প্লেট, ওই ইয়ের মধ্যে দিয়ে, ওইটা খুব সেমিনার ক্লাবের চেয়েও অনেক উত্তাপ। ওই প্লেট তাকে আমি একটা প্রেজেন্ট করেছিলাম, সে ওইটা দিয়ে শেপ করে বলে যে তোরা এই প্লেট ব্যবহার করিস। আমি বললাম, হ্যাঁ কেন? বলে এই প্লেট ব্যবহার করিস, আবার ওইদিকে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছিস। তার মানে আমি বলি ওই প্লেটটা তো আমাদের তৈরি না। হ্যাঁ, তার অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের ওখানে সবকিছু বিদেশের উপর নির্ভর হয়। আমাদের এখানে যে আন্ডারগ্রাউন্ড যে রেলটা হলো আর মেট্রো রেল, ইন্ডিয়ারও মেট্রো রেল হয়েছে। ইন্ডিয়া মেট্রো আমি গেছি সেখানে, আমরা যখন ইউনেস্কো থেকে আমাদের নিয়ে গেল ওখানে, আমরা গেলাম কলকাতায় একটা সেমিনারে, আমাদেরকে মেট্রো, তার কদিন কিছু বছরের আগেই মেট্রো রেল চালু হয়েছে। আমাদের ওই মেট্রো রেলের করে একদম অপর প্রান্তে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখানে একটা আমাদের একটা ত্রিপাঠী ব্যবস্থা করে তিনি এই মেট্রো রেলের প্রধান যে ইঞ্জিনিয়ার, তিনি গর্বের সাথে বললেন যে এই মেট্রো রেলের প্রত্যেকটা স্ক্রু সেটাও ভারতের তৈরি, ভারতের ইঞ্জিনিয়ার। এই যে গর্বটা, আমরা কিন্তু এই গর্ব, আমরা ওই মেট্রো রেলের জন্য সব বিদেশের টাকা, বিদেশের টাকা এই যে আহ, আমরা যে ইয়েটা করছি বলে কিশোর দিতে যে ইয়েটা, সেটাও সম্পূর্ণ বিদেশে, কিন্তু ইন্ডিয়া তো তার বিদেশ করছে না। এইটা এই পাকিস্তান বাংলাদেশের এই 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 জন্য এই প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আবার একটু বেশি কথা বলছিলাম, ধন্যবাদ।